সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় জনগণের জন্য নির্বাচন। জনগণের জন্য নির্বাচন বিষয়ে আজ অনেকগুলো সংবাদ হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে ট্র্যাকে তোলার জন্য জনগণের জন্য নির্বাচনের কথা বলেছেন। যারা বলছেন এই মুহূর্তে নির্বাচন দরকার নাই, তাদেরকে আবার ভাবার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আমরা যখন কথা বলছি তার কিছুক্ষণ আগে প্রেস উইং থেকে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা ব্রিফিংয়ে জানানো হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী সকল প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা, এবং গত 3 নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে বাইরে রাখার কথা বলা হয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্র সিসিটিভির আওতায় আনার কথা বলা হয়েছে। নাগরিক পার্টি এনসিপি সারা দেশে সমাবেশ করছে এবং নাহিদ ইসলাম ওই দলটির আহ্বায়ক, তিনি বলেছেন যে সংস্কার ছাড়া কোনো নির্বাচন নিলে যে পক্ষই যাবে আমরা তাদের বিপরীত পক্ষে থাকব। সম্মানিত দর্শক, আমি একাই অনেক কথা বলে ফেললাম, অতিথিরা কথা বলবেন। আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে আবু আলম মোহাম্মদ শহীদ খান আছেন, সাবেক সচিব এবং রাজনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও আছেন ব্যারিস্টার নাসির উদ্দিন ওসিম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। কাকে দিয়ে শুরু করব? বিশ্লেষক। অবশ্যই আমি শুরুতে বলছিলাম নির্বাচন সংক্রান্ত আজকে অনেকগুলো হেডলাইন, অনেকগুলো কথা বলে ফেললাম। প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও এই কথাগুলো বলা হয়েছে এবং আমরা যখন কথা বলছি ঠিক এর একদিন আগে, মানে 24 ঘন্টা আগে ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সাথেও দেখা করেছেন। তারপর আজকে এই ফলাফল পেলাম। আপনার কাছ থেকে শুনতে চাই যে নির্বাচন জনগণের জন্য যে নির্বাচন বা জনগণের নির্বাচনের জন্য প্রতিবন্ধকতা কোথায়? প্রতিবন্ধকতা তো থাকবেই নির্বাচনে। প্রতিবন্ধকতা অতীতে ছিল, এখন প্রতিবন্ধকগুলো দূর করতে হবে। তো প্রথম প্রতিবন্ধকতা হলো যে সরকারে যারা আছেন, এখন যারা সরকার পরিচালনা করছেন, তাদের মনোভাবটাকে, তাদের ইতিবাচক মনোভাব থাকতে হবে এবং তাদের পরিষ্কার কঠোর নির্দেশ থাকতে হবে যে নির্বাচনে কোনো রকম সুবিধা কাউকে দেওয়া যাবে না এবং লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। তো তাদের সদিচ্ছা, তাদের আন্তরিকতা এবং তাদের কঠোর নির্দেশনা, যেটা আপনি বলছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অলরেডি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা, মানে এটা প্রধান উপদেষ্টার নির্দেশ, সেভাবেই তো আমরা দেখব। তো প্রধান উপদেষ্টার নির্দেশটা হলো যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি নিতে পারে। তো এখন আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি দেখতে হবে। আপনি এখন আজকে শুনলাম, তারপর আপনি অবজার্ভ করেন যে আইন শৃঙ্খলা বাহিনী কেমন প্রস্তুতি নেয়। প্রথম প্রস্তুতিতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে দেশে কোনো মবতন্ত্র চলবে না, দেশে কোনো অরাজকতা চলবে না, বিশৃঙ্খলা চলবে না, দেশে মানে আইনের বাইরে যেসব ঘটনা ঘটতেছে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চয়ই এই নির্দেশনার পরে এই কাজটা শুরু করবেন। অস্ত্র উদ্ধার করতে হবে, বেআইনি অস্ত্র আছে, আবার লুট হয়ে যাওয়া থানার অস্ত্র 1/3 এখনো উদ্ধার হয়নি। আপনার ক্রিমিনালরা যারা জেলখানা থেকে পালিয়ে গেছেন, যাদের নামে মামলা আছে, মকদ্দমা আছে, যারা পালিয়ে গেছেন, যারা এখনো সারেন্ডার করেননি, তাদেরকে ধরতে হবে। তো অনেক বড় আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা অনেক বড় এলাকা জুড়ে সেই কাজটা করতে হবে। আরেকটা জিনিস যেটা বললেন যে অতীতে 3টা নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে দায়িত্ব না দেওয়ার কথা হয়েছে, সেটা আমরা দেখতে পারি যে দায়িত্ব না দিতে পারলেই সবচেয়ে ভালো। বাট আপনার তো কর্মচারীর সংখ্যা, সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী যাদেরকে নিবেন, সংখ্যা তো স্বল্পতা আছে। সুতরাং আপনার 12 লক্ষ থেকে 14 লক্ষ কর্মচারীকে যখন এনগেজ করবেন, তখন কিভাবে এনগেজ করবেন সেই এনগেজমেন্টটা দেখতে হবে। যে হ্যাঁ, আমরা চাই যে অতীতে নির্বাচনী দায়িত্ব পালন করেছেন এবং নির্বাচনী দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেননি, তাদেরকে বাদ দিয়ে নতুন কাউকে দিয়ে দায়িত্ব দিয়ে কাজটা করানো যায় কিনা। বিশেষ করে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এইসব নিয়ে হয়তো কাজ করতে হবে, মানে আর একটু ছোটো করে আনতে হবে। একেবারে সমস্ত পোলিং অফিসারও যদি বাদ দেন তাহলে আপনার লোকের স্বল্পতা হবে। তো এই পুরো বিষয়গুলো দেখতে হবে। নির্বাচন কমিশনের সাথে তারা কী আলোচনা করলেন, নির্বাচন কমিশন কী কী সংস্কারে রাজি আছে। মাঝখানে নির্বাচন কমিশন তো অনেক সংস্কারের ব্যাপারে রাজি ছিল না, তাদের নিজস্ব একটা ধ্যান ধারণা আছে। সুতরাং সব মিলিয়ে জনগণের নির্বাচন বলতে যেটা আমরা বুঝি, ভালো নির্বাচন, যেখানে জনগণ একেবারে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে,
তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এবং নিরাপত্তার সাথে বাসায় ফিরতে পারবে। ভোট কেন্দ্রে ভোট গণনা হবে, সেখানে কোনো ব্যালট বাক্স ভর্তি করার জন্য কেউ থাকবে না। আর ইভিএম মেশিন যেহেতু নাই, সেটা নিয়ে আলোচনা করার। নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। কঠোর হওয়ার নির্দেশ তো গত 6 মাস বা 8 মাস ধরে শুনছি। কতটা কঠোর হয়েছে সেটা তো আমরা বুঝতে পারছি না এখনো, তাই না? সুতরাং কঠোর হওয়ার নির্দেশ আছে এবং কঠোর হতে হবে। এই কঠোরতা আমরা দেখতে পাই, সেই কথাটি আমি বললাম। আইনের বাইরে যেই হোক, তার পরিচয় যাই হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসে। আইনের বাইরে বেআইনি কাজ করলেই আইনের আওতায় আনতে হবে। তো সেই কঠোরতা আমরা 7 দিন 10 দিন দেখি, তারপরে না আরেকদিন 15 দিন পরে যখন আলোচনা আসবো তখন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন যে ওই যে কঠোরতা বলছিল আপনি কতটা কঠোরতা দেখতে পেয়েছেন, এর মধ্যে কি কি ঘটে এটা আমরা দেখি। প্রত্যেক দিন তো বাংলাদেশে নানান ঘটনা ঘটে, নানান নিউজ থাকে। এগুলো ভালো নিউজ, নির্বাচন কেন্দ্রিক নিউজগুলো ভালো। এতে কিছু টেনশন হয়তো রিলিজ হয়ে যাবে যারা যারা টেনশনে আছেন। এর মধ্যে কিন্তু জামাতে ইসলামের একটা বড় গ্যাদারিং করার কথা 19 তারিখে, এবং তারা পিআর পদ্ধতি, নতুন একটা আলাপ, নতুন দাবি। তো পিআর পদ্ধতি নিয়ে তারা বলছেন এবং তারা পিআর ছাড়া নির্বাচন হবে না এরকম কথাবার্তা মাঝে মাঝে বলে। নিম্ন কক্ষের জন্য নাকি উচ্চ কক্ষের জন্য? তারা তো সব কক্ষেই চাচ্ছে। এখন উচ্চ কক্ষ তো এখনো হয়নি রে ভাই। আপনি উচ্চ কক্ষের কথা আমাকে জিজ্ঞাসা করেন কেন? উচ্চ কক্ষ হতে হলে তো আগে পার্লামেন্ট নির্বাচন হতে হবে। পার্লামেন্ট নির্বাচন না হলে উচ্চ কক্ষটা কিভাবে সৃষ্টি হবে? পার্লামেন্টের মধ্য দিয়ে তো আপনি এই জিনিসটা তৈরি করবেন। আবার পিআর পদ্ধতিতে যদি যেতে হয়, সেটারও যদি অ্যাপ্রুভ করতে হয়, তাও তো পার্লামেন্টে করতে হবে। তাও পার্লামেন্টে যেতে হবে। সো আমাদের দেশে আমাদের রাজনৈতিক নেতাদেরকে, এবং যে এনসিপিরও একটা কথা বললেন যে তারা বলছে কি অন্য পক্ষে দাঁড়াবে তারা, তাই আমাদের রাজনৈতিক নেতাদের একটু চিন্তা ভাবনা করে তো স্টেটমেন্ট দিতে হবে যে আমরা এই যে বিগত 10 বছর বা 16 বছর এই যে আন্দোলন, এই আন্দোলনের প্রধান ইস্যু কি? আপনি যখনই বলেন কাউকে ফ্যাসিবাদ, তার উল্টা পৃষ্ঠায় থাকে গণতন্ত্র। তা আপনি গণতন্ত্র মানেই হচ্ছে নির্বাচন, ভোট, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া জনগণের কাছে, এবং জনগণকে তার পছন্দের প্রার্থী বাছাই করার সুযোগ দেওয়া। আপনার কাছে আসবো ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। ভোট ফেব্রুয়ারি বা এপ্রিলেই হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যে ব্রিফিং, সেই ব্রিফিং থেকে বলা হয় যে ফেব্রুয়ারি অথবা এপ্রিল হবে, আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। ধন্যবাদ আপনাকে। সহ আলোচক শ্রদ্ধা আবু আলম শহীদ ভাই এবং দর্শক শ্রোতা যারা দেখছেন, দেখেন আপনি যে প্রসঙ্গটা যে অবতারণা করলেন যে নির্বাচন এপ্রিল বা ফেব্রুয়ারি, এটা নতুন না, কিন্তু এটা আগের কথাটাই আসছে। এটা অনেকটা আপনার কি বলে যে কি নতুন মোড়কে কি যেন আছে, ওই ধরনের এক ধরনের এই আর এটা নতুন কিছু না। এটা মূল কথাটা হচ্ছে আপনি যে প্রতিবন্ধকতার কথাটা বললেন না, প্রতিবন্ধকতা কেউ যদি চান, আমরা বিভিন্ন জন কিন্তু বিভিন্ন বিষয়, এই যে একটু আগে আপনি একটু প্রসঙ্গ পিআর এর কথা বললেন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটাও এক ধরনের প্রতিবন্ধকতা। এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতা কিংবা তৃতীয় বিশ্বের একটা দেশ হিসেবে আমরা 54 বছরে আমরা গণতন্ত্রটাকেই প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। আমরা আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সবাই কম বেশি মনে করেন আছে, আমি আমাদের দলেরও মনে করেন সমালোচনা করব, আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমে আমি বিশ্বাস করি, তাহলে তো মনে করেন যে মানুষ বুঝবে। না হলে হবে কি আমি অন্ধের মতো তাহলে দলকানা হয়ে গেলাম, দলদাস হয়ে গেলাম। দলের বিরুদ্ধে কথা আমি বলছি না, আমি বলছি যে এটার জন্য যা কিছু দরকার, যে আমাদের একটা জাতীয় স্বার্থে অনেক জায়গায় আপনার মনে করেন যে অনেক কিছু একসঙ্গে হতে পারতো, কিন্তু এই রাজনৈতিক সংস্কৃতিটাকে কারা নষ্ট করেছেন, কারা বিনা ভোটে নির্বাচন, কারা মনে করেন যে দিনের ভোট রাতে করেছেন বা সমস্ত কিছু, এবং যার কারণে দেখুন এখন ওই যে নির্বাচন থেকে তাদেরকে বিরত রাখা হবে যারা বিগত 3টে নির্বাচনে অংশ মানে সরকারের দায়িত্ব পালন করেছেন। তার মানে আপনার যে রিটার্নিং অফিসাররা থাকেন, যারা বিভাগীয় কমিশনার ছিলেন, ডেপুটি কমিশনার ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা ম্যাজিস্ট্রেটরা যারা ছিলেন, তাদেরকেই মূলত উপজেলা নির্বাহী অফিসার যারা আছেন, অ্যাডমিন ক্যাডারের যারা থাকেন, মূলত বেশিরভাগ তারাই আছেন। এর বাইরে কিন্তু শহীদ ভাই যেটা বললেন যে আপনার এই যে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তা অনেকে তো দায়িত্ব পালন করেছে। কত লক্ষ আপনার কেন্দ্র আছে, প্রত্যেকটা কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার আছে। এনারা কিন্তু সবাই সরকারি কর্মকর্তা কর্মচারী হন না, অ্যাডমিন ক্যাডারের না। বিভিন্ন যেমন উপজেলা হেলথ অফিসার হতে পারেন, আপনার সমাজ কল্যাণ অফিসার হতে পারেন, শিক্ষকরা, কলেজের শিক্ষকরা, স্কুলের হেডমাস্টাররা, ওনারা আপনার প্রিজাইডিং অফিসার হন। দেখা গেছে ক্ষেত্র বিশেষে আজকাল যেহেতু আপনার যে কি বলে এটাকে ম্যান পাওয়ার যদি কম থাকে, তখন আপনি কি করবেন যে স্কুলের টিচাররাও দেখা গেছে পোলিং অফিসারও হন, আছে না এই ধরনের। তাহলে আপনি কাদেরকে আপনি ই করবেন? আর প্রশাসন থেকে যাদেরকে আপনারা বসাবেন, সেখানে নিঃসন্দেহে মনে করেন আমি তো ওএসডি দেখেছি আপনার কয়েক হাজার, মানে বিগত 15 বছরে মানে বাই রোটেশন যদি আপনি দেখতে
পারেন, মানে দেখতে পান, আমরা তো মামলা মোকদ্দমা হয়তো আমাদের এখানে কোর্টে আইনজীবী হিসেবে আমরা বুঝতে পারি যে কি পরিমাণ আপনার ওএসডি করা হয়েছে, তার মানে তারা কোনো ডিউটিতে দায়িত্বে ছিলেন না, কিংবা সরকারের কখনো ট্রাস্টে তারা যেতে পারেননি, তাহলে আপনি সেই ধরনের দিতে পারবেন, ম্যান পাওয়ার পাওয়া যাবে। কিন্তু কথাটা হচ্ছে যে আপনি যে প্রতিবন্ধকতা বললেন সেটা না, আমার কাছে মনে হচ্ছে যে চ্যালেঞ্জ আছে অনেকগুলো, যেমন আইন শৃঙ্খলার পরিস্থিতির আপনার উন্নতি করা। শহীদ ভাই তো রেফারেন্স দিয়েছেন, প্রতিদিন কিন্তু আপনার কোনো না কোনো ঘটনা আপনার অপরাধ ঘটছেই, সামাজিক অপরাধ বলেন, ওই বাড়িতে বলেন, রাস্তাঘাটে বলেন, প্রতিষ্ঠানে বলেন, সব জায়গাতেই কিন্তু আছে এগুলো। এখন একটা কথা হচ্ছে যে দেখেন 10 মাস হয়ে গেছে, পুলিশের মোরালটা ভেঙে গেছিল আপনার যে জুলাই আগস্টের সেই সময়কার কথা, প্রেক্ষাপটের কথা আমরা বলছি, সেটা ফেরত আসতে আসতে মনে করেন, বা তাদের মধ্যে ডিসিপ্লিন ফেরত আসতে আসতে মনে করেন যে 2-4-6 মাস তো মনে করেন যে চলেই যায়। এখনো পর্যন্ত দেখা গেছে যে আপনার সেই সময় অনেক নিয়োগ পাওয়া আছে, কিন্তু দলীয়ভাবে দলীয় ক্যাডারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা যদি দায়িত্ব পালন করেন, তারা যে স্যাবোটাজ করবে না আপনি কিভাবে বলবেন? এখানেও কিন্তু একটা সংশয় আছে। সেই কারণে এগুলোর স্ক্রুটিনি আরো অনেক আগ থেকে হওয়া উচিত ছিল, যে নির্বাচনটা কবে হবে, কি ফেব্রুয়ারিতে হবে না এপ্রিলে হবে। আমরা কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখিনি, মানে যেটাকে আমি বলি যে প্রথম আপনার রিফর্ম করাটা উচিত ছিল কোথায়? পুলিশের মধ্যে। আপনার কোথায় করা উচিত ছিল? প্রশাসনের মধ্যে। এগুলো আগে থেকে, যে এখন দেখলাম যে গত কয়েকদিন ধরে আমি দেখছি যে বিভিন্ন জেলায় যেনারা আপনার ডিসি ছিলেন কিংবা এসপি ছিলেন তাদেরকে মনে করেন যে আপনার ক্লোজ করা হচ্ছে, বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দায়িত্বে ওনাদেরকে বসানো হয়েছে। তাহলে এটা আরো অনেক আগেই হতে পারতো। আপনি জাস্টিস লতিফুর রহমান সাহেবের কথা বলেন, জাস্টিস হাবিবুর রহমান সাহেবের কথা বলেন, ওনারা এসে প্রশাসনকে এমন একটা ঝাঁকুনি দিয়েছিলেন। কেন দরকারটা কেন? কারণ ওনাদের মাধ্যমেই কিন্তু ওনাদের যে প্ল্যানটা ছিল সেটা ইমপ্লিমেন্ট হবে, মানে নির্বাচনের মতো একটা মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। তো এই ধরনের কিন্তু আমরা দেখিনি। আমরা এসে দেখেছি আপনি যেটা বললেন যে প্রতিবন্ধকতা তৈরি করা হয়, আমাদের সমস্ত সংস্কার করতে হবে, সমস্ত বিচার করতে হবে। বিচার একদিনে কখনোই সম্ভব না, সংস্কার একদিনেও সম্ভব না, এটা সবাই বলে এসছে একের পর এক ধারাবাহিক, এটা চলমান একটা প্রক্রিয়া। ওটাই হচ্ছে যে প্রতিবন্ধকতা, কিন্তু ওটা বাদে অন্য কোনো প্রতিবন্ধকতা নাই। অন্যরা যদি আপনার 3 মাসে 90 দিনের মধ্যে মনে করেন যে নির্বাচন করতে পেরেছিলেন, ভালো ভালো নির্বাচন হয়েছে কয়েকটা। 91 সালের কথা, সে আমাদের চিফ জাস্টিস শাহাবুদ্দিন স্যারের সময়কার কথা, জাস্টিস লতিফুর রহমান, জাস্টিস হাবিবুর রহমান সাহেব, ওনারা তো ভালো ভালো নির্বাচনটা করেছেন, কিন্তু সেই সময়টা তো ছিল আপনার এই। হ্যাঁ, বলতে পারেন যে অন্য একটা রাজনৈতিক দল মাত্র 5 বছর ক্ষমতায় ছিল, 5 বছর থাকলে খুব বেশি একটা দলীয়করণ করতে পারে না, কিন্তু এটা তো মনে করেন যে 15 বছর গেছে, তাই না? 15 বছরে মনে করেন যে অনেক কিছু প্রতিষ্ঠান মনে করেন একেবারে মানে ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটাকে মনে করেন আপনি কলুষিত করা হয়েছে। তো সেটার জন্য ওনারা কাজ করতে পারতেন, বরং কি করলেন, রাজনৈতিক দলগুলোকে নিয়ে, আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই বললেন যত না কথা হয় তার থেকে বেশি খানা পিনা হয়, তাই না? তো এই সমস্ত বিষয়গুলো মনে করেন আপনার এই টানাটানির কারণে আমার কাছে কেন জানি মনে হয় যে মূল বিষয়টা হবে, ফোকাসটা হওয়া উচিত যে সহিংসতা যেন কম হয়। সহিংসতা আমাদের দেশে হবে। ভারত তো মনে করেন বৃহত্তর গণতন্ত্রের দেশ ভারত, সেখানে আপনার নির্বাচন হয়, নির্বাচনে এক একটা প্রদেশে মনে করেন যে একদিনে দেখা গেছে 100-র উপরে নিহত হয় নির্বাচনী সহিংসতায়। সহিংসতাটা থাকবে, আপনার হয়রানিটা যেমনটা হচ্ছে কি, ভোটারদেরকে যেন কেউ ভয়ভীতি দেখাতে না পারে, ভোট কেন্দ্রে আসতে বাধা যেন না দিতে পারে, কোনো আপনার সংখ্যালঘু কিংবা আপনার নির্বাচনের দিন আমি বলছি, মানে ওটাই চ্যালেঞ্জ। ওটাকে আপনি কিভাবে প্রোটেক্ট করবেন, নির্ভয়ে নির্দ্বিধায় আপনার নির্বিঘ্নে গিয়ে ভোট দিতে পারবেন, সে পরিবেশটা যেন থাকে। যেমন আপনি বলছিলেন একটু আগে অফ দ্য রেকর্ড, যে সিসিটিভি বা যে ক্যামেরার কথা যেটা বদিউল আলম মজুমদার সাহেব প্রপোজ করেছেন, বা নির্বাচন সংস্কার কমিশন যেটা ওনারা করেছেন সেখানে, হ্যাঁ সিসিটিভি, সেটা তো আপনার ভেতরে। আপনি আমার বাড়ি থেকে যখন আমাকে বেরোতে দেবেন না, আপনি কিভাবে সেটা এনশোর করবেন? আপনি কি সেই পরিমাণ সাপোর্ট আছে আপনার? সেনাবাহিনীকে আপনি কতদিন মাঠে রাখবেন? সেনাবাহিনী তো অধৈর্য হয়ে যাবে। এই যে রাস্তায় রাস্তায় এখন আমি তো দেখি অনেক সময় সেনাবাহিনীও কিন্তু কালপ্রিটদেরকে ধরে থানায় দিচ্ছে, থানা যেই মামলাতে গ্রেফতার করে দিচ্ছে, থানা কি করছে, অন্য একটা সহজ মামলা দিয়ে আপনার তাকে কোর্টে চালান করছে। এ ধরনের উদাহরণ কিন্তু আছে, আমি নিজে আমার জানা মতে আছে। তো তাহলে তারা ঠিক মতো পারফর্ম করছে না। শহীদ ভাই যে কথাটা বলেছেন যে অস্ত্র উদ্ধার, আপনার 2009 সালের পরে যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু হয়েছে, সেই সমস্ত আগ্নেয়াস্ত্র জমা দিতে বলা হয়েছে, কত অস্ত্র জমা পড়েছে এবং কত অস্ত্র লাইসেন্স ইস্যু করা হয়েছিল, এবং একটা নির্দিষ্ট ডেটের মধ্যে সেই অস্ত্র জমা না দিলে সেটা অবৈধ হয়ে যাবে, কারণ সার্কুলারে সেটা বাতিল হয়ে যাবে। তার মানে অবৈধ অস্ত্র আছে, যেগুলো বৈধ ছিল এক সময়, সেগুলো প্রকারান্তরে এখন অবৈধ হয়ে গেছে। তাছাড়া যে লুটপাটের কথা বলেছেন,
থানা থেকে লুট হয়েছে, আপনার এসএসএফ এর অস্ত্র লুট হয়েছে, আপনার পিজিআর এর অস্ত্র হয়তো বা লুট হয়ে থাকতে পারে। একটা কথার কথা আমি বলছি, তো এই অবস্থাটা আপনার এগুলি আপনি কি দেখেছেন? খুব একটা বেশি কি আমরা দেখেছি যে অস্ত্র উদ্ধার হয়েছে এত 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 এত? এটা তো আপনার বাল্কে হওয়ার কথা, এটা তো আমি তো মানে ট্রাক ভর্তি অস্ত্র উদ্ধার হওয়ার কথা ছিল, সেটা তো হয়নি। টেকনাফে গত পরশু বা কাল 3000-এর বেশি গোলাবারুদ উদ্ধার হয়েছে। সেটা হয়েছে সীমান্ত থেকে, দেখেন সেটা সীমান্তবর্তী এলাকা, সেটা মিয়ানমার থেকে এসছে, ওটা মানে খুব পসিবল সেটা, কিংবা আপনার আমাদের পার্বত্য চট্টগ্রামে হতে পারে সেটা অবশ্য ঢাকা থেকে এই কোস্টগার্ড এই অস্ত্র পেয়েছে। কোস্টগার্ড যদি পেয়ে থাকে তার মানে সেটা আপনার যে নাফ নদী সীমান্ত আছে সেখানে। জি, আসবো আপনার কাছে অস্ত্র উদ্ধারে থাকি। আবু আলম মোহাম্মদ শহীদ খান, অস্ত্র তো লুটও হয়েছিল, আবার বিভিন্ন অস্ত্র ভাই যে বললেন যে অনেকগুলো অস্ত্রের লাইসেন্স বাতিল করলে ওটা অবৈধ হয়ে যাবে, রাইট? না, অস্ত্র উদ্ধার তো একটা বড় ধরনের অপারেশন, এবং এরকম অপারেশন কিন্তু আমরা দেখেছি আগে। এটার নাম বলা হয় কম্বিং অপারেশন, চিরুনি অভিযান। এইটা তো হয়নি, আমি বাবুর সাথে একদম একমত যে এই অস্ত্র উদ্ধারের যে মানে যে পরিমাণ উদ্যোগ এবং যে পরিমাণ অ্যাক্টিভিটিস, ক্রিয়া দেখার কথা ছিল, আমরা কিন্তু দেখি নাই। এখন আমি জানি না গোপনে কি হচ্ছে, কিন্তু হলো তো আপনার মিডিয়াতে আসে, তারা তো মিডিয়া রিপোর্ট করেন যে আমরা এই অস্ত্রগুলো উদ্ধার করেছি। সুতরাং এই অস্ত্র উদ্ধারের ব্যাপারে যৌথ বাহিনী তো অলরেডি আছে, সেনাবাহিনী তো মাঠেই আছে। সো অস্ত্র উদ্ধারের বিষয়টা আসলে যৌথ বাহিনীর একটা কাজ হতে পারে, এবং এটা স্পেশাল টাস্ক ফোর্স দিয়ে অস্ত্র উদ্ধারের জন্য আপনার কাজ করতে হবে এবং অস্ত্র উদ্ধার করতে হবে। অস্ত্র কিন্তু মাঝে মাঝে লোকজন আবার হুমকি দেয় তো যে তাদের কাছে নাকি অস্ত্র আছে, ক্যান্টনমেন্ট পর্যন্ত উড়িয়ে দিতে পারে, এরকম কথাবার্তা শুনি না, ইউটিউবে শুনি, অত বিশ্বাস করি না। বাট এটা তো একটা বিপজ্জনক, তাই না? একজন উপদেষ্টার কথা শুনেছিলাম যে ওনারা আপনার সশস্ত্র বিপ্লব করবেন। তাহলে তো বলেছেন তো, তার মানে সশস্ত্র বিপ্লব করতে হলে যদি 5ই আগস্টে শেখ হাসিনার পতন না ঘটতো, আপনি যেটা বলছেন সেটা রেফারেন্সটা এরকম, তাহলে 6 তারিখ থেকে সশস্ত্র বিপ্লবে আমরা চলে যেতাম। তো একসময় তো অনেকে সশস্ত্র বিপ্লব করার কথা চিন্তা করছে না, বাংলাদেশেও করেছে। যেমন জাসদের গণবাহিনী ছিল, আপনার হক তোহা মতিন আলাউদ্দিন সাহেবদের বাহিনী ছিল, যশোর টশোরে অনেক বাহিনী ছিল, এদিকে নকশাল বাহিনী ছিল, সিরাজ শিকদারের বাহিনী ছিল। তো তাদের কাছে তো অনেক অস্ত্র ছিল, তো সেই সমস্ত কিছু কিন্তু উদ্ধার করা হয়েছে, বা সেই অস্ত্রগুলো অলরেডি মানে ওটা আর ইউজেবল নাই যদি মাটির তলায় কেউ পুঁতে রাখে। কিন্তু এখন এই যে সময়কালে যে অস্ত্রের কথা আমরা আলোচনা করছি, যেটা বেআইনি অস্ত্র, যেটা থাকতে পারে, একটা লাইসেন্স বাতিল হলে বেআইনি অস্ত্র, পুলিশের কাছ থেকে লুট করা অস্ত্র, এসএসএফ এর লুট করা অস্ত্র, মানে বিভিন্ন জায়গা থেকে যে লুট করা অস্ত্র, এমনকি জেলখানার অস্ত্র তো লুট হয়ে গেছে নরসিংদীতে, তাই না? তো আমাদের কাছে এই সব খবর আছে। তো এই অস্ত্রগুলো তো উদ্ধার করতে হবে, এবং অস্ত্র এমন জিনিস যে এইটা আইদার আপনি মাটির তলে গেড়ে ফেলতে পারেন, কবর দিয়ে দিতে পারেন, সেটার তো এখন দরকার নেই। কিন্তু আপনার কাছে যদি অস্ত্র থাকে, এটার কিন্তু খবরটা চাপা থাকে না, অন্যদেরকে ব্যবহার করতে দেয়। হ্যাঁ, আমার এত অস্ত্রের একটা আলাদা হিট আছে, মানে গরম অস্ত্র যাদের কাছে থাকে তাদের একটু গরম হয়। এটা পুলিশেরও হয়, যে পুলিশের কাছে অস্ত্র থাকে বলেই তো তারা এত মানে তারা স্ট্রংলি অনেক কিছু মোকাবিলা করতে পারে, অথবা কোনো সময় তারা আইনের বাইরে চলে যায়। আর যারা মানে অবৈধ অস্ত্রধারী যারা, তাদের গরমটা আলাদা। শুধু এগুলো কিন্তু জানা যায়। আমাদের যদি ইন্টেলিজেন্স এবং আমাদের জনগণের মধ্যে যদি আমাদের কাজ থাকে, তাহলে কিন্তু এটা জানা সহজ যে অবৈধ অস্ত্রধারী কারা কারা আছেন। এবং সেখানে কিন্তু আপনি যদি প্রধান উপদেষ্টা যদি বলে থাকেন, এটা আমি মনে করি উনি মিন করেছেন। উনি যদি মিন করেন, তাহলে তো এই উদ্ধার অভিযানের ব্যাপারে একটা পরিপূর্ণভাবে উদ্ধার অভিযানে নামাতে হবে আমাদের বাহিনীগুলোকে, এবং আমরা একটা পজিটিভ রেজাল্ট দেখতে চাই। যে রেজাল্ট, আপনার ফলাফল না থাকলে তো এইসব কথা বলে কোনো লাভ নেই। কিন্তু আপনার ফেব্রুয়ারিতে ওই যে আবার আজকে যে প্রেস উইং বললো, তাহলে লন্ডন ঘোষণার দরকারটা কী ছিল? এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। তাহলে লন্ডনের তারেক জিয়ার সাথে, তারেক রহমান সাহেবের সাথে যে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা, তারপরে ডক্টর খলিল যেটা বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, কিছু শর্ত ছিল, বাট ফেব্রুয়ারিতে তো একটা কথা বলেছেন যে এই সম্পূর্ণ প্রস্তুতি নিলে ডিসেম্বরের মধ্যে যদি আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিতে পারে, আর ডক্টর ইউরোজ যেটা বলেছেন অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন। এখন ধরেন সংস্কারের বিষয়টা আমরা আলোচনা করি যদি একটু, মানে এক লাইনে 164 যে সংস্কার, তার মধ্যে 90টার বেশি সংস্কারের ব্যাপারে ঐক্যমত হয়েছে। তাইলে ডক্টর ইউনূসের যদি কোড আরো যে নীতিগত সিদ্ধান্ত পার্সিয়ালি অনেকগুলো হয়েছে, তো তার মানে কি? তার মানে অল্প কিছু না, মোটামুটি 1/3 মানে 2/3 ব্যাপারে ঐক্যমত হয়ে গেছে।
তাহলে তো ডক্টর ইউনূসের অগ্রগতি না, বিস্তর অগ্রগতি। তাহলে 2/3 যদি হয়ে যায় থাকে, তাহলে ডিসেম্বরে নির্বাচন করতে কি অসুবিধা? তাহলে ফেব্রুয়ারিতে তো নির্বাচন হতে পারে। আবার কেন প্রেস উইংকে এটা বলতে হয় ফেব্রুয়ারি অথবা এপ্রিল? আবার একটা কনফিউশন যে ফেব্রুয়ারি অথবা এপ্রিল। এপ্রিলের ব্যাপারে তো আমরা নানানভাবে অনেকবার কথা বলেছি, তাই না? যে ফেব্রুয়ারির পরে রমজান মাস, এইচএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, আবহাওয়া পরিবর্তন, মে জুন তো হবেই না। তো এইসব আলোচনার পরে যখন আমরা একটা ফেব্রুয়ারির কথা শুনলাম, ডিসেম্বর হলে সবচেয়ে ভালো হতো, ফেব্রুয়ারির কথা শুনলাম, সেটাকে আবার যদি নতুন করে বলে ফেব্রুয়ারিতে অথবা এপ্রিলে হবে, তখন কিন্তু একটা শঙ্কা, সন্দেহ, অবিশ্বাস আবার সৃষ্টি হয়। সেটাও একটা কিন্তু বড় প্রতিবন্ধকতা। ওইখানে আপনাকে ডিসাইড করতে হবে, আইদার আপনি বলেন ফেব্রুয়ারি অথবা বলেন এপ্রিল। লেট আস হ্যাভ ওয়ান টাইম, তাই না? ফেব্রুয়ারি হলে ফেব্রুয়ারি, এপ্রিল হলে এপ্রিল। জি, আপনার কাছে আসবো। ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসীম, সংস্কার নিয়ে কথা বলছিলেন আপনারা দুজনে, সংস্কার নিয়ে একটু বিস্তারিত শুনতে চাই আমরা। না, কতদূর বিস্তারিত আমি একটা জিনিস বলি যে বিস্তারিত বলতে কি, সংস্কারের কথাটা কিন্তু প্রথম আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2016 সালে উনি রূপকল্প 2030 উনি ঘোষণা করেছিলেন। সেখানের মধ্যে বেশ অনেকগুলো, এই যে এখন যে সমস্ত সংস্কার মৌলিক যে বিষয়গুলো আছে এগুলো ইনক্লুড আছে। তারপর আপনার 2021 সালে 27 দফা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এককভাবে, এবং পরবর্তীতে 2022 সালে যেটা এসছে 31 দফা রাষ্ট্র সংস্কারের, সেটা হচ্ছে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে যারা আছেন অন্যান্য রাজনৈতিক দল তাদের সঙ্গে মিলে আপনার একসঙ্গে 27 দফাটা 31 দফা এসছে। সেখানে দেখেন প্রধানমন্ত্রীর মেয়াদ দুবারের কথা বলা হয়েছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে, আর্টিকেল 70 আপনার সংশোধনের কথা আছে, স্বাধীন বিচার বিভাগের যে কার্যক্রম যেন স্বাধীনভাবে হতে পারে সেটার জন্য আপনি মনে করেন সেপারেট সেক্রেটারিয়েটের কথা আপনি মনে করেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিন্তা করেছে। এখন যারা আপনার করছেন এনারা তো এর আগে কোনোদিন তো এই সমস্ত কথাগুলো তোলেন নাই। তো আজকে যারা সংস্কারের দোহাই দিয়ে আপনার নির্বাচনটাকে পেছানোর জন্য চাচ্ছেন, কিংবা এই যে পিআর পদ্ধতির কথা বলছেন, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে যে নির্বাচনের, আপনি যেটা বললেন এটা হচ্ছে যে প্রতিবন্ধকতা তৈরি করার, জনগণ কিংবা ভোটাররা কোনো প্রতিবন্ধকতা তৈরি করছে না। দেশের মানুষ তো মনে করেন যে ভোট দিতে পারেনি। বারবার আমি বলি যে 18 বছর যার বয়স হয়েছিল 2014 সালে, সে তো 14তে দিতে পারেনি। 14-র পরে তার বয়স আরও 5 বছর যোগ হয়েছে, 19 হয়েছে, 5 বছর পরে 18তে সে দিতে পারেনি, যোগ হয়েছে আরও 5 বছর, 24-এ দিতে পারেনি। তো তাহলে যার বয়স 18 হয়েছে আর যার বয়স এখন 35 বা 33 যার হয়ে গেছে, সে তো ভোট দিতে পারেনি। মানুষ প্রতীক্ষা করছে যে একটা সুন্দর পরিবেশে তারা ভোট দেবে, কাকে দেবে সেটা তাদের বিষয়। আমাদের সংবিধানেই তো আছে যে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আমি ভোটার হব, ফ্র্যাঞ্চাইজি হব, তারপরে আমি ডিলিমিটেড, কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেড, মানে একটা কনস্টিটিউয়েন্সি সীমানা নির্ধারণ হবে, নির্ধারণ হবার পরে আমি সেখানে ভোটার হব। আমার 2008 সালে কিন্তু একটা এই করা হয়েছিল যে ভোটার হওয়ার পরে ডিলিমিটেশন হয়েছিল, আপনি ভোটার হয়েছেন এই জায়গার এন্ড পরবর্তীতে ডিলিমিটেশন হয়েছে আরেক জায়গা, যার কারণে আপনি আপনার পছন্দের প্রার্থীকে কিন্তু আর ভোট দিতে পারলেন না। আমাদের সংবিধানে কিন্তু আছে আপনার প্রার্থীকে সরাসরি প্রত্যক্ষ ভোটে আপনি নির্বাচিত করবেন। তাহলে এখন এই যে পিআর নিয়ে কথা বলছেন, মোস্ট আনকনস্টিটিউশনাল কথা। 2008 সালের যে নির্বাচনটা হয়েছিল সেটা কিন্তু মানে লিগালি কিন্তু অবৈধ, ওটা আনকনস্টিটিউশনাল সেটা। কারণ আপনি এক জায়গায় ভোটার হয়েছেন যেখানে আমি প্রার্থী বা শহীদ ভাই প্রার্থী আছেন, আপনাকে দেখা গেল যে অন্য জায়গায় দিয়ে দিল, বা শহীদ ভাইকে এমনভাবে ফেলে দিল যে উনি অন্য জায়গার লিমিটেড হয়ে গেলেন। এই যে কাজগুলো করা হয় এগুলো নিয়ে তখন প্রশ্ন ওঠেনি হয়তোবা, কিন্তু এখন যে বিষয়গুলো আনছেন আপনার, এগুলো আমি মনে করি কোনো বিষয় না। স্পষ্টভাবেই শহীদ ভাই বলেছেন যে আপনার ওই যে অল্প স্বল্প যদি হয় তাহলে আপনার ডিসেম্বরের মধ্যে হতে পারে। অলরেডি এত কিছুতে যদি ঐকমত্য হয়, পার্শিয়ালি অনেক কিছুতে একমত হয়েছে, এটা বেশ বড় ধরনের একটা অগ্রগতি। এটা প্রকাশ করলেই তো হয় যে কোন কোন ক্ষেত্রে কেন করিনি, কোন জায়গাতে আমি পার্শিয়ালি করেছি একমত, কোন জায়গায় আমি করছি না। মাঝে মাঝে আপনি মনে করেন যে বিভিন্ন নেতারা বলেন যে এইটা বিএনপি রাজি না, বিএনপির রাজি না। আপনি যদি আমাকে কোনো কোশ্চেনে ক খ গ ঘ মনে করেন যে হ্যাঁ না কিংবা একটি উত্তর দেবেন, এ ধরনের করে রাখেন। রাজনীতি তো তা না, রাজনীতি তো ব্যাখ্যা বিশ্লেষণ, তাই না? ফর এন্ড এগেইনস্ট আর্গুমেন্টটা থাকবে, কেন আমি এটা চাচ্ছি না, কিংবা আমি হয়তো দেখা গেছে 3 মাস পরে বা 6 মাস পরে করবো, কিংবা নির্বাচিত পার্লামেন্ট এসে সেটা করবে, অনেক কিছু রেটিফিকেশনের বিষয় আছে। সমস্ত সংস্কার আমরা করলাম, কোনো কারণে কোনো একটা দল আপনার মনে করেন যে রাষ্ট্র ক্ষমতায় আসলো, তারা যদি আপনার মনে করেন যে এগুলি না মানে,
আপনি তখন কি করবেন? মানে কি আপনার পরিবর্তনটা সংস্কার নিজের মধ্যে হতে হবে, কমিটমেন্টটা থাকতে হবে। যার কারণে আমাদের দল থেকে বারবার বলা হয়েছে, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব বলেছেন যে আপনি একটা চার্টার করেন, এগ্রিমেন্ট করেন, সেখানে লেট আস অল বিকাম দ্য পার্টি অফ দ্যাট কন্ট্রাক্ট অ্যান্ড উই উইল ফুলফিল ইট। এই কমিটমেন্টটা থাকতে হবে। পরিবর্তনের জন্য আগামীতে আমি মনে করি যে এটা অবশ্যই উচিত। আর আপনি মনে করেন যে কেন আপনার এই সংস্কার, যে আগামীতে আবার বোধহয় কেউ ফ্যাসিস্ট হয়ে যাবে। সম্মানিত দর্শক, এটা আমাদের সাথে আমরা আছি চ্যানেল আই এর অনলাইন প্ল্যাটফর্মে। সরকার ব্যবস্থা যদি চালু হয়, চালু হলে কি এখন চালু হতে পারবে? অবশ্যই। আপনার হাইকোর্টের রায় তো হয়ে গেছে, এখন সুপ্রিম কোর্টে একটা আপিল আছে, পূর্ণাঙ্গ রায় তো বেরিয়েছে। মানে আপনার 13th অ্যামেন্ডমেন্ট যেটা, 13th অ্যামেন্ডমেন্টের বাইরে অন্য একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার 15th অ্যামেন্ডমেন্ট, সেটা রিভিউ আছে। হ্যাঁ, যার কারণে মানে আপনার এটা না এখনই মানে কালকে চালু করা যাবে না, বাট রিভিউ যদি কমপ্লিট হয় তাহলে চালু করতে কোনো অপশন নেই। এখন জানি না, রিভিউ যদি হয়ে যায়, কথার কথা বলছি, রিভিউ যদি হয়ে যায় তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার উইল কাম ইনটু ফোর্স। না না, রিভিউ যদি হয়ে যায় এরকম বলছেন উনি, যেহেতু আদালতে আছে, রিভিউ যদি হয়ে যায়, ইমার্জেন্সি যদি আমরা ফিল করি, আমরা যদি মনে করি এটা জনগণের জন্য, জাতির জন্য, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে সেই রিভিউ তো অগ্রাধিকার ভিত্তিতে হওয়া উচিত। রাষ্ট্রপক্ষ রিভিউ চাইছে, কিন্তু there are other parties, রিভিউ হিয়ারিং তো হতে পারে। রিভিউর হিয়ারিং হয়ে গেলে তো আপনারা যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিভাইভ করলো, তাই না, তখন কি হবে আপনার? তখন তো আপনাকে ওই 90 দিন, হ্যাঁ ওকে, আপনি 90 দিন, ইয়েস, আপনি আচ্ছা, আপনি যদি ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে চান, তার 90 দিন আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিভিউ হতে পারে। এই সরকার কি তখন তত্ত্বাবধায়ক সরকারে ব্যারিস্টার সাহেব কিন্তু মানে একটু মানে আমাদেরকে পরিষ্কার করছেন না। রিভিউ হইতে পারে এবং রিভিউ করা সম্ভব, রিভিউ হয়, এরকম রিভিউ হয়, তাই না? একটা পার্লামেন্ট বসছিল 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে, সেই পার্লামেন্টকে যদিও অনেকে বলেন যে ওটা কোনো ভোট হয়নি, তারপর সেই পার্লামেন্ট কিন্তু বসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিল এবং চালু করার জন্যই কিন্তু বেগম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচিত, ওই নির্বাচনটা দরকার ছিল। এই কারণে ছিল, ওইটা না, আমি বারবার বলি, আওয়ামী লীগ পার্লামেন্ট থেকে রিজাইন করেছে না। আওয়ামী লীগকে বলেছিল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আহ্বান করেছিলেন যে আপনারা পার্লামেন্টে আসেন, আমরা বিলটা পাস করব, কিন্তু ওই যে বিএনপির ঘাড়ে 15 ফেব্রুয়ারি নির্বাচনের কলঙ্কটা দেওয়ার জন্য আওয়ামী লীগ যায় নাই। ম্যাডাম কিন্তু না, আমি টাইমলাইনটা বলছি যে 15ই ফেব্রুয়ারি নির্বাচন করলেন, পার্লামেন্ট বসলো এবং আপনি 1 মাসের মধ্যে 13 দিনের মধ্যে আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট যদি করতে পারেন, তাহলে আমার উচ্চ আদালত রিভিউ করতে পারবে না কেন 10 দিনের মধ্যে, 20 দিনের মধ্যে? সম্ভব। আমি শুধু আপনাকে জিজ্ঞেস করি সম্ভব কিনা। খুবই সম্ভব। ওকে, সম্ভব হলে বলেন। সম্ভব হলে আমি মনে করি যে এটা রিভিউ হওয়া উচিত দ্রুত, এবং সেটার ভিত্তিতে একটা সমাধান হওয়া উচিত। এখন ওই 90 দিন না 120 দিন হবে, সেটাও সমাধান করেন আপনারা। আর যদি আপনারা মনে করেন, আপনারা রাজনীতিবিদরা যদি মনে করেন, এটা তো আমি তো জনগণ, আমি তো ভোট দিতে চাই, তো আপনারা রাজনীতিবিদরা মনে করেন যা আচ্ছা ঠিক আছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভালো হয়, তাহলে আপনি ওখান থেকে 90 দিন আগে রিভিউটা শেষ করেন, দেন আপনি তত্ত্বাবধায়ক সরকার আনেন এবং একটা নির্বাচন হোক। কেননা এই সরকারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অনেকের মতামত হচ্ছে এই সরকার নিরপেক্ষ না, স্পেশালি এনসিপির ব্যাপারে এই আলোচনাটা কিন্তু প্রখর। কারণ এনসিপি করার ব্যাপারে, ছাত্রদের দল করার ব্যাপারে ইউনূস সাহেব ড্যাভোসে একটা কথা বলেছিলেন, তারপরে জামাত বিএনপিকে ডাকে, তখন এনসিপিকে ডাকে। এনসিপিকে যে তারা বিশেষভাবে যে প্যাট্রোনাইজ করেন, তাদের সহকর্মী দুজন উপদেষ্টা আছেন। একটু আগে আমরা প্রেস সেক্রেটারির কথা বললাম না, প্রেস সেক্রেটারি একটা স্টেটমেন্ট যে দিয়েছে, সেই স্টেটমেন্টটা পড়লেই তো বোঝা যায় যে এনসিপি কি, ওই যে এনসিপির যে আন্দোলন চলছে, উনি কি এনসিপির তথ্য উপদেষ্টা নাকি, উনি তথ্য সম্পাদক নাকি? এই জিনিসটা তো আমরা সবাই পড়ছি নিশ্চয়ই। এই যে পুরা আন্দোলনের বিষয়ে উনি যেভাবে প্রেস একটা ব্রিফিং করেছে, না ওই যে স্ট্যাটাস দিয়েছে, সেই স্ট্যাটাসে কি মনে হয় উনাকে কি তথ্য সেক্রেটারি মনে হয়? প্রধান সদস্য হতে পারেন তো সে দলের সদস্য হতে পারে না। ইনি একটা গভর্নমেন্ট পোস্ট হোল্ড করতেছেন, সরকার জনগণের পয়সা দিয়ে ওনাকে বেতন ভাতা দেওয়া হয়, উনি একটা প্রেস সেক্রেটারি অফ চিফ উপদেষ্টা, উনি যা বলবেন এটা চিফ উপদেষ্টার কথা হইতে পারে। উনি যদি নিজের মতো করে বলেন আর চিফ উপদেষ্টা এটা দেখার পরে যদি নিশ্চুপ থাকেন, তখন তো দায়টা চিফ উপদেষ্টার উপরে চলে যাবে। প্রধান উপদেষ্টাকে মানে বলবে তাহলে এটা উনার কথা, উনি এইরকম স্টেটাস দিতে পারেন না, কোনোভাবেই দিতে পারেন না। একজন গভর্নমেন্ট সার্ভেন্ট, উনি জনগণের সার্ভেন্ট, প্রজাতন্ত্রের কর্মচারী, সবার জন্য সমান। তাহলে তো উনি অন্য বিএনপির আন্দোলনের ব্যাপারে এরকম কথা বলতে পারেন, জামাতের আন্দোলনের ব্যাপারে এরকম কথা বলতে পারেন, বাট উনি বলতে পারেন না। প্রথম কথা হচ্ছে যে এইটা ফান্ডামেন্টালি
প্রেস সেক্রেটারি এই ধরনের স্ট্যাটাস দিতে পারেন না, এবং এইসব কারণেই তো যে কিংস পার্টি। আর যখনই কিংস পার্টির কথা বলা হয়, বিএনপিও একটা কিংস পার্টি। ইয়েস, বিএনপি অবশ্যই কিংস পার্টি ছিল, এখন ডিক্লেয়ার করে কিংস পার্টি, আনডিক্লেয়ার্ড কিংস পার্টি না। জেনারেল জিয়া পার্টি করতে চেয়েছেন, ঘোষণা করছেন, পার্টি করেছেন, বাট 91-এর ইলেকশনে জনগণ ভোট দিয়ে পপুলার ভোটে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছে, তখন এটা আর কিংস পার্টি থাকে নেই। বলি যে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো। আপনি যদি বলেন যে এখন অনেকে বলে যে জিয়াউর রহমান সাহেব সামরিক আইন জারি করেছেন, জিয়াউর রহমান সাহেব উত্তরাধিকার সূত্রে সামরিক আইন পেয়েছেন, মোস্তাক সাহেব জারি করেছেন, আবু সাহেব সাহেব প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন, থার্ড প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমান সাহেব। উনি তো গণতন্ত্র পান নাই, উনি সামরিক শাসন পেয়েছেন, তো উনি ইনহেরিট করেছেন সেটা। আপনি ওই ঠিক আছে, ওইটা তো ডিক্লেয়ার্ড কিংস পার্টি, যেটাই হোক, উনি আনডিক্লেয়ার্ড কিংস পার্টি চলবে নাকি দেশে? প্রকাশ্যে করেছেন, তাহলে ডিক্লেয়ার করে দেন যে না, আমরা আমাদের পার্টি এইটা, সেই পার্টির দায়িত্ব নিয়ে নেন। আপনি যেমন বললেন সদস্য হতে পারেন, ইয়েস, প্লিজ রিকোয়েস্ট তাকে প্রেস সেক্রেটারি পদ থেকে সরে যে এই পার্টির প্রেস উপদেষ্টা হওয়ার জন্য, বা যে পজিশন উনি চান বা যাকে দিতে চায়। কারণ এরা আবার তো ওই যে এই পার্টির লোকেরা তো 40 বছরের উপরে কাউকে নেতৃত্ব দিতে চায় না। আমি জানি না শফিক সাহেবের বয়স কত, 40-এর বেশি। 40-এর বেশি, তাহলে তো উনি নেতৃত্ব পাওয়ার ব্যাপারে একটা প্রবলেম আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তত্ত্বাবধায়ক সরকার যদি ফেরত আসে, তাহলে কি এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হবে, নাকি নতুন তত্ত্বাবধায়ক সরকার? এটা হচ্ছে ব্যারিস্টার অসীম আপনার কাছে যায়। এটা আমি বলি, তত্ত্বাবধায়ক সরকারের এটা হচ্ছে যে নির্দলীয় নিরপেক্ষ সরকার। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এখন আর নির্দলীয় নাই, নিরপেক্ষ নির্দলীয় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা তো কেউ কোনো দলের প্রতিনিধিত্ব করছেন না, কিন্তু ওনাদের সহকর্মী সতীর্থরা আপনার রাজনৈতিক দল গঠন করেছেন এবং তাদের সঙ্গে মেলামেশা সমস্ত কিছুই তাদের আছে। সেটা প্রকাশ্যে বলেন, গোপনে বলেন, সব কিছু যেখানেই আপনি যান না কেন, এটা মানে দৃশ্যমান, এটা মানে অদৃশ্য কোনো কিছু না। একজন উপদেষ্টা তো নিজে আহ্বায়ক হয়েছেন তাদের মধ্য থেকে, আবার উপদেষ্টারা নির্বাচনও করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দুজন উপদেষ্টা যারা আছেন তারা নির্বাচন করার জন্য এই করছেন এবং তারা প্রভাব খাটাচ্ছেন বিভিন্ন জায়গায়, এটারও কিন্তু ভুরি ভুরি প্রমাণ আছে। কেয়ারটেকার গভর্নমেন্টের কেউ তো আপনার নির্বাচন করতে পারেন না এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে পারবে না। আমি জানি না সে কারণেই কি আপনার 15th অ্যামেন্ডমেন্টের রিভিউটা হচ্ছে নাকি, এ কারণেই যে আপনার এটা সাবস্টিটিউট হয়ে যাবে। ইভেন যদি আমরা এটাকে অন্তর্বর্তীকালীন সরকার মনে করি এবং তার অধীনে যদি ফেব্রুয়ারিতে একটা নির্বাচন, আমি এখনো ফেব্রুয়ারি যদি ধরি, যে লন্ডন ঘোষণা যদি আমি স্টিক করি অথবা না করি, ধরেন এপ্রিলে নির্বাচন, এই সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন কি নিরপেক্ষ হবে কি না, এরকম একটা প্রশ্ন আসবে না? প্রশ্নটা সেটা আমি অনেক আগেও কিন্তু তুলেছি এবং বলেছি যে দুজন উপদেষ্টা আছেন তাদেরকে পদত্যাগ করতে হবে, নির্বাচনের আগেই তাদের পদত্যাগ করা উচিত। আর যদি আপনার রাজনীতি করতে চান তাহলে এখনই তাদেরকে, মানে আমি রাজনীতি বলতে যদি নির্বাচন করতে চান তাহলে এখনই, এখন থেকে, এই মুহূর্ত থেকে ওনাদেরকে রিজাইন করা উচিত, এটা পরিষ্কার কথা। আপনার বাকিদের বিষয়টা, তারা বিভিন্ন আপনার পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তারা কোনো সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দল করেন বা করেছেন এমন কোনো এই নেই। আর আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি তো আর কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তো সেদিক থেকে আপনার ওই কেয়ারটেকার গভর্নমেন্ট হলে যে জিনিসটা হবে যে এখানকার আপনার রিসাফল হতে হবে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা থাকতে পারেন, সেটা সবাই তো আপনার চান ওনাকে, উনি সর্বজন শ্রদ্ধেয়, উনি গ্লোবালি উনি একজন রিনাউন্ড পার্সোনালিটি, তো সেটা উনি থাকলেন, ঐক্যের প্রতীক হিসেবে উনি থাকলেন। বাকি যেটা আছে, বাকি অনেকেই আছেন যারা আপনার, আমি মনে করি যে নিরপেক্ষ ভালো পারফর্ম করছেন, সেটা থাকতে পারেন। কিন্তু ছাত্র প্রতিনিধি যারা আছেন, ছাত্র আন্দোলনে তাদের ভূমিকা অনেক বেশি ছিল, তারা অনেক বড় একটা স্পার্ক, তারা একটা আপনার দেশলাই জ্বালিয়েছে, সমগ্র দেশটা উত্তপ্ত ছিল, সেটার মধ্যে তারা দেশলাই জ্বালিয়েছে। এই স্পার্কটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, সমস্ত রাজনৈতিক দল, বিভিন্ন পেশার মানুষ, সবাই, কাউকে আমরা খাটো করছি না, আমি তাদের তো স্যালিউট জানাই। তাদের ওই আন্দোলন যদি আপনার না হতো, আমি দেখে গেছে জেল থেকেই বেরোতে পারতাম না। আমার বউ বাচ্চা মনে করছে যে আর কখনো বেরোতে পারবো কিনা। আমার খসরু ভাই বলতেছিল যে হয়তো আমাদের লাশ বেরোতো, কারণ সামারি ট্রায়াল করার চিন্তা ভাবনা করছিল গভর্নমেন্ট, যে এই আন্দোলনে রাজনৈতিক দলের যত নেতারা আছে তাদেরকে মনে করেন সামারি ট্রায়াল করে তারা একেবারেই এলিমিনেট করার একটা এই থাকতো, হতে পারতো, জানি না আমরা, কারণ 15 বছরের শাসনকাল আমরা দেখেছি। এ যাত্রায় যদি, সে যাত্রায় যদি, জুলাই আগস্টে যদি টিকে যেত। আজকে বিবিসি একটা করেছে, আজকে না গতকালকে বোধহয় 37-38 মিনিটের, যেখানে প্রধানমন্ত্রী বলছেন যে আন্দোলনকারীদের ধরে ধরে গুলি করো, এবং তারা সেটা চেক করেছে যে ওটা প্রধানমন্ত্রীর ভয়েস কিনা, অ্যান্ড দে ফাউন্ড ইট অথেন্টিক। তাহলে আমরা বুঝতে পারি যে কোন মাত্রায় ফেসিজমটা কোন মাত্রায় যেতে পারে এরকমটা।
তো আমরা তো এটা এদেশে চাই না। আমি তো মনে করি যে সবাই মিলে আমরা যেন অন্তত দেশটা ভালো চলে, দেশের ভালোর জন্য আমরা কিছু করি। দেশের ভালো কামনা করেই শেষ করতে হচ্ছে আজকের অনুষ্ঠান। আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনাকে ধন্যবাদ, ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিম আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।